ঠিক আছে, দেখো আজকে জিওমেট্রির সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে, থার্ড চ্যাপ্টার করে দিয়েছি, সেকেন্ড চ্যাপ্টার আজকে। চ্যাপ্টারের নাম ট্রাইঅ্যাঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল, ঠিক আছে। হেডিং দরকার, তুমি এক ঘন্টা থিওরি করাই তারপরে অঙ্ক করো। মানে ট্রাইঅ্যাঙ্গেল মানে ত্রিভুজ, ঠিক আছে। দেখো ত্রিভুজের সংজ্ঞাটা কি, ডেফিনেশন কি? ত্রিভুজের ডেফিনেশন কি বলতে পারবে? তিনটি সরলরেখা দ্বারা তৈরি হবে আর সীমাবদ্ধ সামুদ্রিক চিত্র ছোটবেলায় মুখস্থ করেছে, ওটা ত্রিভুজ, ঠিক আছে। সামুদ্রিক মানে একটাই সমতলের উপরে আঁকা হয় সেই জন্য, ঠিক আছে। কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা ত্রিভুজকে নামকরণ কি করে করতে হয় সেটা ইম্পর্টেন্ট। দেখো এটা যদি এ, এটাকে বলা হয় শীর্ষবিন্দু, হ্যাঁ, এটাকে বি। একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে আর তিনটে শীর্ষবিন্দুর নামকরণ করে দিলাম, ঠিক আছে। তোমার যেমন একটা নাম রাখা হয়েছে তেমনি এই শীর্ষবিন্দুগুলোর নাম রাখা হয়েছে, এটার নাম কি, এটার নাম বি, এটার নাম সি, ঠিক আছে। দেখো তিনটা কোণ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ সবাই? এই যে একটা কোণ তৈরি হয়েছে, কোণের ডেফিনেশন আগের দিন বলেছি, তিনটা কোণ তৈরি হয়েছে। ত্রিভুজের ক্ষেত্রে এই তিনটে কোণের সমষ্টি কত কেউ বলতে পারবে? 180 ডিগ্রি। তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বা ফিচার্স, এক নম্বর ফিচার্স কি বলো? তিনটে অ্যাঙ্গেল এ প্লাস বি প্লাস সি এটা সমান কত ডিগ্রি হবে বলো? 180 ডিগ্রি। এটা হচ্ছে প্রথম ফিচার্স। এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে। তিনটে অ্যাঙ্গেলের যোগফল কত বলো? 180। তার মানে কি অ্যাঙ্গেল তিনটা কি বলো? অন্তস্থ কোণ ভিতরে আছে, তাই না? কিন্তু বহিস্থ অ্যাঙ্গেলও আছে, যদি বুঝে দেখো। যদি তুমি এখানে এটাকে যদি বাড়িয়ে দাও, এখানে প্রথমে এটাকে একটু কেন করব? এটা লেখা হয়ে গেছে সবাই? এটা এক নম্বর ফিচার ছিল। এবার দুই নম্বর ফিচার, একটা এরকম ভাবে একটা ত্রিভুজ আঁকো, এবিসি নাম দাও, ঠিক আছে। আর এই বিসি বাহুটাকে একটু বাড়িয়ে দাও, হলো? বিসি বাহুটাকে একটু বাড়িয়ে দাও। তাহলে বিসি বাহুকে ডি ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দাও। কি বললাম? ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দাও। বুঝছে? সবাই বাড়িয়ে দিয়েছো? বিসি ডি বিন্দু পর্যন্ত। তাহলে এখানে একটা কোণ তৈরি হয়েছে, দেখো কোণ দেখতে পেয়েছো? এই কোণটাকে সবাই দেখতে পেয়েছো? এই কোণটার নাম হচ্ছে কি কোণ বলো? বহিস্থ কোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল, এরকম ভাবে লেখো। বহিস্থ কোণ, বাংলায় লেখো বহিস্থ কোণ। বহিস্থ কোণ বা এক্সটার্নাল অ্যাঙ্গেল। এক্সটার্নাল মানে বুঝতেই পারছো, বাইরের কোণ, এক্সটার্নাল অ্যাঙ্গেল। হয়েছে? পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো। এখানে বহিস্থ কোণ যেটা আছে, এই বহিস্থ কোণ দুটো হচ্ছে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান। অর্থাৎ এইটা এক্সটার্নাল দেখতে পেয়েছো এটা? অর্থাৎ দ্বিতীয় ফিচারসটা লেখো তোমরা 2 নম্বর দিয়ে। কি হবে বলো? বহিস্থ কোণটা, বহিস্থ কোণ এই যেখানে যেটা তৈরি হচ্ছে, মানে কোণ এ সি ডি, কোণকে এইভাবে লিখতে হয়। যে বিন্দুটাতে কোণ রয়েছে সেটা মাঝখানে লিখতে হয় এই বিন্দুটা এ সি ডি। আমরা এই কোণটার কথা বলা হচ্ছে, এই কোণটার কথা বলা। কোণ দুটোর সঙ্গে যোগফলের সঙ্গে সমান হবে বলো? মনে রাখতে হবে এই কোণটা আর এই কোণটার সঙ্গে সমান। মনে থাকবে কি বলো? তাহলে এসিডি সবসময় কার সঙ্গে সমান হবে? আমি এখানে ডাইরেক্ট এ কোণ লিখছি, এর নাম এ কোণ দিচ্ছি, হ্যাঁ, এ কোণ যোগ এটাকে নাম দিচ্ছি বি কোণ। বি কোণ নাম হলো। সেকেন্ড ফিচারস কি বুঝতে পেরেছো? বৈশিষ্ট্য কি বললাম? তো এটার নাম হচ্ছে বহিস্থ কোণ, যেটা সেটা অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান। এখানে লিখে দাও ব্র্যাকেটে, বহিস্থ কোণ যেটা তৈরি হবে
বহিস্থ কোণ, বাইরে যে কোণটা তৈরি হবে সেটা অন্তস্থ কোণদ্বয়ের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান হবে। যোগফলের সাথে সমান। এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের একটা ইম্পর্টেন্ট ফিচারস, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। সবাই ক্লিয়ার? আমি তোমাদেরকে অ্যাজ পার एग्जांपल দিই, তোমরা আমাকে বলবা, ঠিক আছে, কি হবে आंसर। প্রথমে একটা এরকম একটা ট্রায়াঙ্গেল দিলাম তোমাদেরকে আমি, তারপরে এখান থেকে বাড়িয়ে দিলাম, এটা হচ্ছে एग्जांपल। ঠিক আছে, আমি তোমাকে একটা এ বি সি ত্রিভুজ দিয়ে দিলাম, ঠিক আছে, এ বি সি ত্রিভুজ, বিসি বাহুকে ঠিক পর্যন্ত বর্ধিত করলাম, এবং এটা একটা দিয়ে দিলাম, এটা কত বলো, এটা অ্যাঙ্গেল দিলাম 50 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। সবাই দেখতে পেয়েছো? এটা একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ওইভাবে করে হিসাব করে দিয়েছি, 50 70 60 180 ডিগ্রি। জিজ্ঞাসা করলাম এই যে বহিস্থ কোণটা দেখতে পাচ্ছ, এই বহিস্থ কোণটার মান কত? তাহলে এইটা যদি আমি জিজ্ঞাসা করি তাহলে কি হবে বলো, এটার মান কত হবে? এটা যদি জিজ্ঞাসা করি কত হবে বলো? কেমন শিখেছো দাদা যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সঙ্গে সমান হয়, তাহলে এইটা কোণটা কত হবে বলো? 50 আর 70 কত ডিগ্রি হবে বলো? 120 ডিগ্রি। রাইট, সবাই বুঝতে পেরেছো? আর একটা কোশ্চেন দিলাম, এবার বহিস্থ কোণটা তোমরা লেখো কিন্তু সাথে সাথে, হ্যাঁ, 110 ডিগ্রি, এটা দিয়ে দিলাম। 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, তাহলে এটা কত? কি করে পেলাম? আমরা জানি, দেখো এটা যদি তোমাদেরকে প্রোভাইড নাও করে দিই তাও তোমরা বলে দিতে পারবে এটা কত। বুঝতে পারছো আমি কি বললাম? আমি তোমাদেরকে কেবল কি শিখিয়েছি বলো, বাইরের কোণটা এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান হবে। আচ্ছা, তাহলে এই দুটো কোণের যদি যোগফলের সঙ্গে সমান হয় তাহলে এটা 110 এটা 60, অবভিয়াসলি এটা কত হতে হবে বলো? 50। তাহলে তো এটা 110 হবে, এটার সঙ্গে সমান হবে কি? এবার তোমাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি, এই এখান থেকে তিনটা উদাহরণ দিচ্ছি, দেখি তিনটাই পারবো। হলো, আমি শুধু এটা দিলাম 130 ডিগ্রি, এটা দিয়ে দিলাম 65 ডিগ্রি, 65 ডিগ্রি বললাম এটা কত? তাহলে কি হবে? 65 65 65 ডিগ্রি 30 ডিগ্রি, আর এটা ইনফ্যাক্ট কত ডিগ্রি হবে বলে? এটা 50। আমরা এটা বুঝেছি। তাহলে প্রথম কি বুঝলাম বলো? একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বুঝিয়ে দিয়েছি, আর সেকেন্ড কি বুঝলাম? একটা বহিস্থ কোণ। এবার তোমরা যদি আমাকে বলতে পারো একটা জিনিস, এবার তোমরা যা শুধু দেখবা, ঠিক আছে, লিখবা না, যা লেখা হয়ে গেছে, এবার শুধু দেখবা। আমি জাস্ট তোমাদেরকে একটা কনসেপচুয়াল কোশ্চেন করব, তোমরা এটার অ্যানসার দেবে, ঠিক আছে? একটা ত্রিভুজ দিয়ে দিলাম, আমাকে প্রথম কোশ্চেন বলো এই ত্রিভুজটার কটা বহিস্থ কোণ আছে? বহিস্থ কোণ কটা আছে?
আমরা জানি একটা বাহুকে বৃদ্ধি করলে কতগুলো তৈরি হয় বলো? বহিস্থ কোণ তৈরি হয়, অনেকগুলো বহিস্থ কোণ তৈরি হয়। দেখো প্রথমে এই বাহুটাকে বাড়িয়ে দিলাম, এটাকে তো বাড়িয়ে দিলাম, এখানে একটা বহিস্থ কোণ তৈরি হলো, ঠিক আছে? এই বাহুটাকে বাড়িয়ে দিলাম, এখানে একটা বহিস্থ কোণ তৈরি হলো, আর এটাকে একটু বাড়িয়ে দিলাম, এখানে একটা বহিস্থ কোণ তৈরি হলো। বোঝা গেল কি বললাম? তিনটা। তুমি অন্যরকম ভাবে বললে আর তিনটা বহিস্থ কোণ তৈরি হবে, ঠিক আছে? তাহলে এই বহিস্থ কোণের আমাকে বলবা, ঠিক আছে? আমি যদি এটাকে এ নাম দেই, এটাকে বি নাম দেই, এটাকে সি নাম দেই, তাহলে এই কোণটার মান কত আমাকে কি বলতে পারবে? তার মানে এই কোণটা এ কোণটা আর বি কোণটার সঙ্গে সমান হবে কি বলেছিলাম না, বিপরীত কোণ দুটোর সঙ্গে যোগ করলে সমান। তাহলে এই কোণটার মান হবে a প্লাস বি হবে। আচ্ছা আমাকে বলতে হবে এই কোণটার কত হবে? b plus c ওই কোণটা কত হবে? তাহলে পাশেরটাকে নেওয়া যাবে না, বিপরীত দিকে যাবো, তো কোণটা আছে, কোণটা বলবো b প্লাস c। তাহলে b প্লাস c হলো b প্লাস c। আমাকে বলো এই কোণটার মান কত? a plus c তাহলে এই পাশেরটাকে নেওয়া যাবে না, এই দুটো থেকে দুটোকে নিতে হবে। কত বলো? a plus c আর c প্লাস একই মান। এবার আমি তোমাদেরকে বললাম আমি এখন একটা জিনিস নির্ণয় করার চেষ্টা করছি। অতএব সমস্ত বহিকোণের সমষ্টি নেওয়ার চেষ্টা করছি। সমস্ত বহিকোণের সমষ্টি ভালো করে শোনো, যতগুলো বহিকোণ আছে সবগুলোর সমষ্টি। প্রথমে এই বহিকোণটা নিলাম, এটার মান কত? a প্লাস b, a প্লাস b। এটার মান কত? b প্লাস c। এটার মান কত? c প্লাস a। এবার আমি কি করলাম দেখো, দুটো a তৈরি হয়েছে না, তাই দুটো a লিখলাম। দুটো b তৈরি হয়েছে না, দুটো b লিখলাম। দুটো c তৈরি হয়েছে না, দুটো c লিখলাম। এবার দুই কমন নেব, কত থাকলো বলো? a প্লাস b প্লাস, কার কোনো অসুবিধা? সমস্ত তিনটে বহিকোণ তৈরি হচ্ছে, সমস্ত বহিকোণের সমষ্টি নিলাম এটা, ঠিক আছে? জাস্ট এবার দুই কমন নেব। আমাকে বলো তো a প্লাস b প্লাস c কত হয়? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি মানে 180 হবে। তাহলে এটার মানে কত বলো? 2 ইনটু 180, 180। তার মানে কত হলো বলো? একটা নতুন জিনিস আমরা শিখলাম। আমরা এতদিন অবধি কি জানতাম বলো? তিনটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমাদের বলাই একটু ভুল ছিল, বলতে হতো তিনটি অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। বুঝা গেল আমি কি বললাম? আর একটা ত্রিভুজের তিনটা বহিস্থ কোণের যোগফল কত হবে? 360 ডিগ্রি। ইনফ্যাক্ট সমস্ত পলিগনেরই মানে যত পলিগন আছে পৃথিবীতে, এগুলো তো পলিগনের উদাহরণ, সমস্ত পলিগনেরই বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। বুঝা গেল? তাহলে আমরা এখানে 1 নম্বর প্রপার্টি লিখেছিলাম না, সবার খাতায় লেখা আছে দেখো 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি লেখা আছে সবার খাতায়। 3 নম্বর প্রপার্টি লেখো তোমরা সবাই, ত্রিভুজের তিন বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। বুঝা গেল আমি কি বললাম? 3 নম্বর ফিচারসটা কি লিখবা ত্রিভুজের থেকে? ত্রিভুজের তিনটি বহিকোণের সমষ্টি 360 ডিগ্রি। বহিকোণগুলোর যোগফল হচ্ছে 360 ডিগ্রি, এটা লিখবা, ঠিক আছে? হচ্ছে দেখো, প্রথম 10 মিনিটে আমরা তিনটা জিনিস শিখলাম। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটো বহিস্থ কোণটার মান অন্তস্থ বিপরীত কোণ দুটোর যোগফলের সঙ্গে সমান। মানে বিপরীত কথাটা বলার কেন প্রয়োজন পড়লো? কারণ পাশেরটা নেওয়া যাবে না, উল্টো দিকে দুটো নিতে হবে, সেই কারণে। আর 3 নম্বর কি শিখলাম বলো? সমস্ত বহিকোণগুলোর যোগফল কত ডিগ্রি বলো? 360 ডিগ্রি। বুঝা গেল? ত্রিভুজের এই তিনটে বেসিক প্রপার্টি, ঠিক আছে? এবার একটা ইম্পর্টেন্ট প্রপার্টি শেখাবো বা ইম্পর্টেন্ট থিওরেম লেখো, 4 নম্বর ফিচারস দিয়েও লিখতে পারো, ঠিক আছে?
তোমাদেরকে একটা দেবো, একটা আমাকে বলো, একটা ত্রিভুজ দিলাম, ঠিক আছে সবাই রাইট? একটা ত্রিভুজ আমি এটাকে বললাম 60 ডিগ্রি, এটাকে বললাম 60 ডিগ্রি, এটা কিন্তু লিখবা তোমরা সবাই 4 নম্বর লিখে এটা 25 টা লিখবে 60 ডিগ্রি। এটাকে বললাম কত ডিগ্রি বলো? এটা তোমাদের যে জিনিসটা শেখানোর চেষ্টা করেছি সেই জিনিসটা হচ্ছে কোণের সঙ্গে বাহুর সম্পর্ক বোঝানোর চেষ্টা করেছি। বুঝতে পারলে কি বললাম? কোণের সঙ্গে বাহুর সম্পর্ক। আমাকে বলো তো তিনটাই কোণ সমান, তিনটাই কোণ সমান হওয়ার জন্য তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। এই যে কোণ দেখতে পাচ্ছ এখানে, এর বিপরীত বাহু হচ্ছে ঠিক তার অপোজিটে যেটা আছে এটা হচ্ছে বিপরীত বাহু। বুঝা গেল? মানে এটা যদি নামকরণ দেই এ বি সি, তাহলে এই 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা বলো? এসি। হলো? আর এই যে 60 ডিগ্রি সি, এর বিপরীত বাহু কোনটা? এবি। কোণ বরাবর যেটা আছে উল্টো দিকে যে বাহুটা আছে সেটা। বুঝা গেল কি বললাম? তাহলে এইটা, আর এটার বিপরীত বাহু কোনটা বলো? বিসি। তার মানে যেহেতু তিনটা কোণ সমান তাহলে তিনটার বিপরীত বাহু সমান। বুঝা গেল কি বললাম? যেহেতু একটা ত্রিভুজের তিনটা কোণ সমান, তিনটা কোণের বিপরীত বাহুগুলো সমান, সেই জন্য সমবাহু ত্রিভুজের কোণগুলো 60 ডিগ্রি হয়, সেই কারণে বাহুগুলো সমান হয়, তার জন্য নাম হয় সমবাহু ত্রিভুজ। বুঝা গেল আমি কথা বললাম কি বললাম? আচ্ছা, আমি তোমাদেরকে এবার একটা সমদ্বিবাহু ত্রিভুজ দিলাম। সবসময় রাখতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েছিলাম তোমাদের এবিসি 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 সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েছি। আমাকে বলো প্রথমে এই কোণটা দেখো, এই কোণটা আর এই কোণটা অলওয়েজ সমান হবে। কেন? কারণ দাদা এই দুটো বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান বলেছি। কেন দুটো বাহু সমান হয়? কারণ তাদের কোণ দুটো সমান হয় সেই কারণে। এই বি কোণটা সমান হওয়ার কারণে এসি আর সি, বি আর সি সমান হওয়ার কারণে এর উল্টো দিকের বাহুটা এটা, এর উল্টো দিকের এটা বাহুটা সমান। বোঝা গেল আমি কি বললাম? কোণ সমান হওয়ার জন্য বাহু সমান। সবসময় মনে রাখবা বাহু সমান হওয়ার জন্য কোণ সমান হয় কিনা জানি না, কিন্তু কোণ সমান হলে তার উল্টো দিকের বাহু সমান হতেই হবে। বুঝা গেল আমি কি বললাম? এবার তোমাদের একটা বিষমবাহু ত্রিভুজ দেবো আমি, তোমরা এবার আমাকে বলবা, ঠিক আছে? মনে করেন একটা বিষমবাহু ত্রিভুজ, মানে তিনটা বাহু সমান না, এটা আমি বললাম, ঠিক আছে? এবং এই ত্রিভুজটার নাম দিলাম আমি, এই শীর্ষবিন্দুটার নাম দিলাম এ, এই শীর্ষবিন্দুটার নাম দিলাম বি, লেগে গেছে, আর এই শীর্ষবিন্দুটার নাম দিলাম আমি সি। বললাম এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে এই ভিতরে যে তিনটা কোণ তৈরি হয়েছে তারা কি সমান হবে? হবে কি? হবে না। তাহলে কত হবে? আমি মনে করলাম এটা 60, এটা হচ্ছে 50 ডিগ্রি মনে করলাম, এটা 60 ডিগ্রি মনে করলাম। তাহলে বলো এটা কত হবে? তিনটা কোণকে যোগ করে 180 পেতে হবে। ভাবো ভালো করে কত হবে বলো? 70 ডিগ্রি হতে হবে কিনা? 70। আমাকে বলো বাহু তিনটা কি সমান হবে? হবে কি? হবে না। তাহলে আমাকে বলো সবথেকে বড় বাহু কোনটা হবে? তাহলে দেখো বড় কোণ কোনটা, সবথেকে বড় কোণ কোনটা বলো? 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রির অপোজিটে যে বাহুটা আছে সেটা সবথেকে বড়। বুঝা গেল আমি কি বললাম? তাহলে সি এর অপোজিটে কি আছে বলো? এবি। তাহলে এবি দাদা সবথেকে বড়। কারণ কেন 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 বলো কেন? কারণ সে সবথেকে বড় কোণটার বিপরীতে আছে সেই কারণে। বুঝা গেল? দেখো 70 দিকে 86 বিপরীতে দেখো না, এবি আছে না, এবি সবথেকে বড়। সেকেন্ড কোণটা হবে নাম বলো না, 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি অপোজিটে কোনটা আছে বলো? এসি। তাহলে এসি সবথেকে দ্বিতীয় হবে বড়। তারপর সবথেকে ছোট কি হবে? ছোট কোণটার সঙ্গে আছে সে, মানে বিসি। দেখো এই তিনটা জিনিস বুঝতে পেরেছো কিনা তোমরা দেখো। তাহলে 1 2 3 4টা প্রপার্টি হলো।
বুঝতে পেরেছো? এটা ব্যাপারটা কি? এবার 5 নম্বর প্রপার্টি দেখো। 4 নম্বর সবার ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে আমি জিজ্ঞেস করো। দেখো জিওমেট্রি কনসেপ্ট থেকে কোশ্চেন আসবে কিন্তু, ঠিক আছে? এখন ধীরে করে কনসেপ্ট ইনবিল্ড করার চেষ্টা করছি। আর দেখো একটু পরে যখন মানে প্র্যাকটিস করাবো তখন দেখবা এগুলো কি করে কাজে লাগবে। বুঝতে পেরেছো আমি কি বললাম? 5 নম্বর প্রপার্টি ট্রায়াঙ্গেল, এবং এটাই সবথেকে গুরুত্বপূর্ণ প্রপার্টি, আর এটাই সবথেকে প্রথমে পড়ানো উচিত ছিল, কিন্তু আমি 5 নম্বরে পড়াই। কারণ আছে, বুঝা গেল কি বললাম? আমি তোমাদেরকে তিনটা লেন্থ দিলাম। তিনটা লেন্থ মানে কি? 20 সেমির একটা লেন্থ দিয়ে দিলাম, বললাম যে 10 সেমির একটা লেন্থ, একটা কিছু নাও, একটা লম্বের একটা সুতো নাও, ঠিক আছে? বুঝতে পারছেন কি বললাম? বা একটা লাঠি নাও 10 সেমি লেন্থের, আর একটা 5 সেমি নাও, আর একটা 17 সেমি নাও। তিনটা নাও, 10 সেমি, 5 সেমি, 17 সেমি। ভালো করে বোঝো, তিনটা লেন্থ মেপে আমি তিনটা লাঠি তোমাকে দিয়ে দিয়েছি বা তিনটা সুতো দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার কিংবা তোমাকে স্কেল কম্পাস দিয়ে বলছি এই মাপে ত্রিভুজ আঁক। তুমি আঁকতে পারবে? আঁকতে পারবে কি পারবে না? এটা কি করে বুঝবে? ওই যে তোমাকে যে তিনটা বাহু আমি প্রোভাইড করে দিয়েছি, তোমার হাতে যে তিনটা লেন্থ আমি দিয়ে দিয়েছি, সেই তিনটা লেন্থ দিয়ে তুমি একটা ত্রিভুজ আঁকতে পারবে কি পারবে না, তার জন্য একটা থিওরেম বা কনসেপ্ট আছে, সেটা তোমাকে শিখতে হবে। দেখো, ত্রিভুজ আঁকা তখন সম্ভব যদি দুটোর যোগফল অন্যটার চেয়ে বড় হয়। দুটোকে যোগ, যে কোনো দুটোকে তুমি যোগ করবা অন্যটার চেয়ে বড় হতে হবে। যে কোনো তোমাকে দুটো যোগ করবা অন্যটার থেকে বড় হবে। যেমন এখানে যদি তুমি দেখো 10 নিলাম আর 5 নিলাম, এই দুটোকে যোগ করলাম, 10 আর 5 কত হলো বলো? 15। বললাম দুটোকে যোগ করার পর যেটা পড়ে থাকবে সেটা থেকে যেন এটা বড় হয়। বড় হয়েছে কি? হয়নি। তার মানে এটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজ মেলাতেই পারবে না, হবেই না কোনোদিন। বুঝে গেল আমার কথা আমি কি বলতে চেয়েছি? কোনোদিন তুমি ত্রিভুজ বানাতে পারবে না, দেখো মিলবে না, লেন্থ ছোট বড় হয়ে যাবে। বুঝা গেল আমার কথা? কিন্তু তোমাকে একটা আমি দিলাম, যে কোনো দুটো বাহু হতে পারে। হ্যাঁ যে কোনো দুটো বাহু যোগ করলে অন্যটা চেয়ে বড় হবে। দেখো আমি তোমাকে দিচ্ছি, দেখো 17 প্লাস 5 আমি দেখছিলাম শুধু প্লাস 5 তো হচ্ছে না, বড় হচ্ছে না। তিনটাকেই হতে হবে। বুঝতে পেরেছো? একটা যদি দেখো হয়নি তাহলে ওটার থেকে কিছু কোনোদিন হবে না। বুঝতে পেরেছো? একটা যদি হয়, মানে যেরকম ভাবেই তুমি দুটোকে যোগ করো না কেন, যোগ করার পর অন্যটা চেয়ে বড় হতে হবে। ইনফ্যাক্ট আমি দেখলাম, দেখো তোমাকে একটা আরেকটা উদাহরণ দিই। আমি দিলাম 8, 15 আর 17। বলো এর ত্রিভুজ হবে কি? হবে কি? হবে কি হবে না বলো? বলো দেখো, যে কোনো দুটোকে যোগ করলে যেন অন্যটার চেয়ে বড় হয়। প্রথমে এই দুটোকে যোগ করলাম 8 আর 15 যোগ করলাম, কত হলো? 23। দেখো এটা 17 এর চেয়ে বড় না, ঠিক আছে দাদা? এই দুটোকে যোগ করো তো, 15 আর 17 কত হলো? 22। সেটা 8 এর চেয়ে বড়। বুঝছে কিনা বলো? থেকে বড় হতে হবে, আমি বুঝতে পেরেছি। তৃতীয় দুটোকে যোগ করবা, তৃতীয় নম্বর যেটা পড়ে থাকবে তার চেয়ে যেন বড় হয়। বুঝে গেল আমার কথা কি বললাম? আচ্ছা তাহলে এই দুটোকে যোগ করলাম, দেখলাম 17 এর চেয়ে বড়। তারপরে কি করলাম বলো? এই দুটোকে যোগ করলাম, দেখলাম 8 এর চেয়ে বড়। এবার কোন দুটো বাকি আছে? 8 আর 17। 8 আর 17 যোগ করে দেখো তো কত হচ্ছে বন্ধুগণ? 25। 25টা দেখো কার চেয়ে বড়? দেখো তিনটাই পাওয়া যেতে পারে এইভাবে, আর তিনটা ক্ষেত্রে এই ঘটনাটা সত্যি হতে হবে। দুটোকে যোগ করলে অন্যটার চেয়ে বড় হবে। বোঝা গেল? বুঝতে পেরেছেন পারোনি? বুঝতে পারোনি? হ্যাঁ, তাহলে ত্রিভুজ তৈরি হবে। আর ওটা আমি জানি, ওটা ত্রিভুজ তৈরি হয়। 8, 15, 17 ট্রিপলেটটা সম্পূর্ণ ত্রিভুজ তৈরি হয়। তার জন্য উদাহরণটা দিয়েছি। শুধু তাই না, তোমরা শুধু এখন পর্যন্ত এটাই জানতা। কেউ যদি জেনে থাকো তাহলে এইটুকুই জানতাম, ফার্দার আর একটা কনসেপ্ট তোমরা জানতাম। এটা হয়তো কেউ জানো না তোমরা সবাই, অনেকে আগে থেকে শিখেছিলাম। আর একটা কনসেপ্ট, যে কোনো দুটোকে বিয়োগ করলে অন্যটা ওই বিয়োগ করে চেয়ে বড় হবে। বুঝতে পারছো আমি কি বললাম?
এই দুটোকে বিয়োগ করো, কত হচ্ছে 15 থেকে বিয়োগ করলে তৃতীয় নম্বর যেটা পড়ে থাকবে সেটা একটু বড় হবে। দেখো 17 বড় হয়েছে। এই দুটোকে বিয়োগ করো, 17 থেকে 15 বিয়োগ করো, দেখো 8 এর চেয়ে বড়। 17 থেকে 8 কে বিয়োগ করো, কত হচ্ছে 9। 17 থেকে 8 কে বিয়োগ করো, 17 থেকে 8 কে বিয়োগ করো, 9 9 থেকে দেখো 15। এটাও ঘটনা হবে, বুঝা গেল? তার মানে কি তিনটা বাহু যদি তোমাকে ভালো করে শোনো, এখন হয়তো তোমার মধ্যে কনসেপ্টটা ইনবিল্ট হয়নি, কিন্তু দুই একবার যদি শোনো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তিনটা বাহু যদি তোমাকে দেওয়া থাকে, ত্রিভুজ যদি হতে হয় তিনটা বাহু দিয়ে, তাহলে কি মিলতে হবে বলো? যে কোনো দুটোকে বিয়োগ করলে বিয়োগফলটা থেকে থার্ড নম্বরেরটা বড় হবে। বুঝা গেল আমি কি বললাম? কিংবা যদি যোগ করো তাহলে যোগফলটা ওই থার্ড নম্বরের চেয়ে বড় হবে। বুঝা গেল আমি কি বললাম? এটা এইভাবে করে লিখবা, এটাই লেখার দরকার নেই, শুধু তোমরা এইভাবে করে লিখবা। দেখো আমি তোমাদের উদাহরণ দিই, ত্রিভুজ একে বোঝাই মানে আর 50% ক্লিয়ার হবে। দেখো একটা ত্রিভুজ প্রথমে এইভাবে আঁকো তোমরা, ABC 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 হয়েছে। ABC প্রথমে AB 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 যে কোনো একটা বাহু নিলাম, কোন বাহুটা নিলাম বলো? কেউ বলতে পারবা? এখান থেকে যে এই বাহুটা নিলাম, এই বাহুটা, এই বাহুটা AB AB বাহুটা নিলাম, ঠিক আছে? এটা কার চেয়ে বড় হবে বলো? কার চেয়ে বড় হবে? অন্য দুটোর বিয়োগফলের চেয়ে বড় হবে। অন্য দুটো কোনটা? এটা BC আর এটা C। তাহলে BC BC আর C এর চেয়ে কি হবে বলো? বড় হবে। মড নাও মানে পজিটিভ ভ্যালুটা নিতে হবে। আপাতত লিখে রাখো, ক্লিয়ার হয়ে যাবে কোশ্চেনের সঙ্গে সঙ্গে। বুঝা গেল কি বললাম? তাহলে কোন একটা ত্রিভুজের কোন একটা বাহু কি হবে? অন্য দুটোর বিয়োগফলের চেয়ে বড় হবে আর অন্য দুটোর যোগফলের চেয়ে ছোট হবে। মানে এটাই এই দুটোর যোগফলের চেয়ে ছোট হতে হবে, BC প্লাস CA হতে হবে। তাহলেই একটা ত্রিভুজ তৈরি হয়, আদারওয়াইজ তৈরি হয় না। বুঝা গেল আমি কি বললাম? বিয়োগফলের চেয়ে বড় হতে হবে আর কি হতে হবে বলো? যোগফলের চেয়ে ছোট হতে হবে। আমি মনে করো সাপোজ মনে করলাম এটা 7 দিলাম, এটা 24 দিলাম আর এটা 25 দিলাম। যে কোনো একটা বাহু তুলবে, তুমি কোনটা তুলবা? তোমার ইচ্ছা, কে তুলবে বলো? ইঞ্জু বলো কোনটা তুলবা? 25। তাহলে 25 তুললা, তুললা BC। দেখো সবাই ইঞ্জু কিন্তু 25 তুলেছে। তাহলে 25 কার চেয়ে বড় হবে আর কার চেয়ে ছোট হবে আমাকে একটু বলো। এই 25টা অন্য যে দুটো পড়ে আছে, শোনো আমার কথা ভালো করে। অন্য যে দুটো পড়ে আছে তাদের বিয়োগফলের চেয়ে বড়। অন্য দুটো কোনটা বলো? 24 আর 7। 24 এর সাথে বিয়োগফল কত? 17। তাহলে 17 থেকে বড়। আর কার থেকে ছোট হবে বলতে পারবে? অন্য দুটো যোগফলের চেয়ে ছোট হবে। এই জিনিসটাই তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। যদি এই কন্ডিশন হোল্ড না করে কোনদিন ত্রিভুজ তুলবে, তুমি যে কোনো একটা ত্রিভুজের বাহু তুলবে, সেই বাহুটা অন্য দুটোর বিয়োগফলের চেয়ে বড় হতে হবে এবং ওইটা অন্য দুটো যোগফলের চেয়ে ছোট হবে। এই জিনিসটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করলাম। জাস্ট এইটুকুটা একটু রাখো, বোর্ডে যেটুকু লেখা আছে। দেখো হয়েছে, সমানটা হয়ে গেছে।
এবার একটা এক্সারসাইজ এক্সারসাইজ দিয়ে একটা অঙ্ক লিখো ক্লিয়ার হয়ে যাবে। কেমন কোশ্চেন আসবে এবার তোমাদেরকে বুঝিয়ে দিই। এই জিনিসটার নাম দাও এবিসি। কোশ্চেনটা লেখো সবাই এরকম ভাবে জিনিসটার নাম দাও এবিসি। কনসেপ্টটা বুঝতে পেরেছো তো সবাই? কনসেপ্টটা বুঝতে পেরেছো? কোশ্চেনটার নাম দাও এবিসি আর এটার নাম দাও আমি তোমাকে বললাম মানে এবি কতগুলো ভ্যালু পাওয়া যাবে, এবি এ কতগুলো ভ্যালু পাওয়া যাবে, এবি লেন্থ কতগুলো চুজ করা যেতে পারে। এরকম ভাবে দুটো বাহু যদি 9 আর 8 হয় তাহলে এবি এর কতগুলো ভ্যালু পাওয়া যেতে পারে। তোমাদেরকে কেবল আমি কি শিখেছি বলো দাদা? যেটা আমাকে জানতে চেয়েছে সেটা যদি না জানি লেন্থ, সেটা মনে করলাম এক্স। এক্স ভালো করে শোনো, কনসেপ্ট কিন্তু কঠিন, ঠিক আছে? এটা কিন্তু পার্টিকুলার একটা মান চাইনি, আমি তোমাকে বললাম ওই জায়গাটা হচ্ছে এক্স। তাহলে এই এক্স এর ভ্যালুটা কার থেকে বড় হবে কে বলবে? কার থেকে বড় হবে? এক থেকে বড় হবে। এক থেকে বড় হবে। কার থেকে ছোট হবে কে বলবে? 17 থেকে ছোট হবে। এইটাই তো শিখলাম এতক্ষণ বসে। তার মানে এই কনসেপ্টটা এই কন্ডিশনটা হোল্ড করবে একটা ত্রিভুজের ক্ষেত্রে দাদা। যদি এটা ত্রিভুজ হতে হয় তাহলে এই কন্ডিশনটাকে হোল্ড করতেই হবে, তাহলে সেটা একটা ত্রিভুজ। আদারওয়াইজ সে একটা ত্রিভুজ নয়, ত্রিভুজ হওয়ার প্রপার্টি ফলো করছে না। এবার আমাকে বলো x এর মানটা 1 থেকে বড়, মনে করো এটা 9 সেন্টিমিটার আর এটা মনে করো 8 সেন্টিমিটার। তার মানে x এর মানটা 1 সেন্টিমিটার থেকে বড় হবে আর 17 সেন্টিমিটার থেকে ছোট হবে। তাহলে x এর মান কি কি হতে পারে? না 1 থেকে ছোট না, 1 থেকে বড়, মানে 2 থেকে শুরু, 2 থেকে 16, 2 থেকে 16, 2 থেকে কত দূর দিয়ে যেতে পারে? 2 থেকে 2 3 4 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। বুঝতে পেরেছো কটা মান পাওয়া যেতে পারে বলো? x এর কটা মান পাওয়া যেতে পারে বলো? বলো কটা মান পাওয়া যেতে পারে? স্যার পয়েন্টই হবে না। শোনো না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা মান পাওয়া যেতে পারে। পয়েন্টও হবে, ঠিক আছে? কিন্তু পরীক্ষাটা থাকবে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? 15টা মান পাওয়া যেতে পারে, ঠিক আছে? আমি কি বললাম? 15টা এরকম ত্রিভুজ পাওয়া যাবে। তাহলে 9 8 2 এটা একটা ত্রিভুজ তৈরি হবে। 9 8 3 এটা একটা ত্রিভুজ তৈরি হবে। 9 8 4 এটা একটা ত্রিভুজ বানানো যাবে। 9 সেমি 8 সেমি 5 সেমি এটা দিয়ে একটা ত্রিভুজ তৈরি বানানো যাবে। 9 সেমি 8 সেমি 6 সেমি এটা দিয়ে একটা ত্রিভুজ বানানো যাবে। 9 সেমি 8 সেমি 7 সেমি এটা দিয়ে একটা ত্রিভুজ আঁকা যাবে। কিন্তু কেউ যদি ওই রেঞ্জের বাইরে চলে যায় তাহলে সে কোনোদিন ত্রিভুজ আঁকতে পারবে না, ত্রিভুজ মিলবেই না। বুঝা গেল কনসেপ্ট? কেউ প্রস্তুতি মারছে, বলছে দাদা আমি 9 সেমি নিলাম একটা বাহু, 8 সেমি নিলাম আর একটা বাহু আমি নিলাম 17 সেন্টিমিটার, মিলবে না, 17 নিচে থাকতে হবে। 9 সেমি 8 সেমি 18 সেন্টিমিটার নিয়ে একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করে জীবনে ত্রিভুজ হবে না, মিলাতেই পারবে না, ঠিক আছে? তাহলে কি হবে বলো? পরীক্ষায় তাহলে কি জিজ্ঞাসা করবে জানো? পরীক্ষায় জিজ্ঞাসা করবে কতগুলো এরকম ত্রিভুজ পাওয়া যাবে পূর্ণ সংখ্যায়। তাহলে কতগুলো বলো? কত आंसर হবে বলো? 15টা। তাহলে তোমাকে এরকম ভাবে মাঝখানে মানগুলো গুনতে হবে, আদারওয়াইজ একবারে তুমি বের করে তোমার রাস্তা আছে। শোনো ভালো করে, একবারে বের করে আমি ওই গুণাটা গুনবো না, একবারে বের করব। বুঝতে পারছেন কি বললাম? x এর মান তাহলে 2 থেকে শুরু হবে, কত অবধি যাবে? 17 ছোট মানে 16 অবধি যাবে, ঠিক আছে? 16 অবধি 2 থেকে শুরু করে কত অবধি যাবে? কত বলো? 16 হলো। ফার্স্ট টার্ম থেকে লাস্ট টার্ম বিয়োগ করে দাও, কত হলো বলো? নাম্বার অফ ট্রায়াঙ্গেল কতগুলো ত্রিভুজ তৈরি হবে? নাম্বার অফ ট্রায়াঙ্গেল 16 মাইনাস ফার্স্ট টার্ম বিয়োগ করে দাও 2 প্লাস 1 প্লাস 15 ওই যে গুণ ছিল ওটা 15 একবারে 15 টা দিয়ে বুঝা গেল আমার কথা? বুঝতে পেরেছো? এরকম ব্যাপারটা। এটা হচ্ছে সেকেন্ড কনসেপ্ট, 5 নম্বর কনসেপ্ট। বুঝতে পারছো কি বললাম?
কেন কি ঘুমাচ্ছ কেন? যাও জলদি। বুঝতে পেরেছি কি পারোনি? প্র্যাকটিস যখন করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে পাঁচটা বৈশিষ্ট্য কে কে বলবে? প্রথম বৈশিষ্ট্যটা কি ছিল? বিন্দু বলে প্রথম বৈশিষ্ট্যটা। তিনটা করে 1 দুটো দুই নম্বরটা তুমি বলো। পরিকল্পনা অন্তস্থ বিপরীত পদের সমষ্টি তিন নম্বরটা তুমি বলো। 360 বাইরের কোণগুলোর যোগফল 360। 4 নম্বরটা বলো। খাতা দেখো খাতায় লেখা আছে। সবাই দেখো 4 নম্বরটা কি লেখা ছিল? 4 নম্বরটা বলো, তুমি বলো 4 নম্বরটা। যে কোণটি সবথেকে বড় তার বিপরীত বাহুটিও তার থেকে বড়। সেই বাহুটি সবথেকে বড় কোণগুলো সমান হলে বিপরীত বাহুগুলো সমান হবে, আর যে কোণটা বড় তার বিপরীত বাহু বড় হবে। 5 নম্বরটা তুমি বলো। 5 যে নম্বর কোণটা নিব, হ্যাঁ, মানে যে বাহুটা নিব ওটা অন্য দুটো বাহুর বিয়োগ বলের চেয়ে বড় হবে। আর এটা এই তো কনসেপ্ট, ঠিক আছে? শোনো, পরীক্ষা হলে কিন্তু কোশ্চেন আসবেই আসবে এই চ্যাপ্টার থেকে। ট্রায়াঙ্গেল থেকে দুটো কোশ্চেন আসবেই গ্রুপ ডিতে আর এন্ডিং, দুটো কনফার্ম ট্রায়াঙ্গেল চ্যাপ্টার থেকে। যদি না আসে তারপর দিন এসে আমাকে বলবা তুমি শিখেছিলাম, বলেছিলাম ট্রায়াঙ্গেল চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, আসেনি। বুঝতে পেরেছো? ফুল কনফিডেন্স এই চ্যাপ্টার থেকে আসবেই কোশ্চেন। প্রত্যেকটা সেটে কোশ্চেন আসছে, দেখবা প্রিভিয়াস ইয়ার্স। আচ্ছা, এবার ট্রায়াঙ্গেল তার জন্য ভালো করে পড়তে হবে। এবার একটা জিনিস মনে রাখো, এবার ট্রায়াঙ্গেলের বেসিক জায়গা 1 2 3 করে শিখেছো, আমাকে বলবা কি কি হবে ট্রায়াঙ্গেল। আমি এখানে ট্রায়াঙ্গেল লিখলাম, ট্রায়াঙ্গেলের প্রকারভেদ বললাম। ট্রায়াঙ্গেলকে দুই ভাগে ভাগ করা যায়, মানে ট্রায়াঙ্গেলকে প্রকারভেদ করব, ট্রায়াঙ্গেলকে কত ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? আচ্ছা, একটা তো কোণের উপর ডিপেন্ড করে, মানে কোণ ভেদে ডিপেন্ডিং অন অ্যাঙ্গেলস এর উপর ডিপেন্ড করে ত্রিভুজের আলাদা আলাদা নামকরণ করা হয়। সমকোণী ত্রিভুজ, মনে পড়েছে? স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, পড়েছেন ছোটবেলায়? ওই ভাগটা না কোণের উপর ডিপেন্ড করে হয়েছে, তার জন্যই তো বলা হয় সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী। বুঝতে পেরেছো তো? হ্যাঁ। আর একটা হচ্ছে বাহুর উপর ডিপেন্ড করে। আর তোমরা জানো ত্রিভুজ কোণ আর বাহু নিয়েই তৈরি, বাহুর উপর ডিপেন্ড করেও হয়। তার জন্য নাম হচ্ছে সমবাহু, মানে সমান তিনটা বাহু সমান, সমদ্বিবাহু দুটো বাহু সমান, আর বিষমবাহু কোনো বাহু সমান নয়। মানে তিন রকম ভাবে বিভক্ত করা যায়, ঠিক আছে? কোণ ভেদে কি কি? কোণ ভেদে তো তিনটা। কি কি তিনটা বলো? বলো। একটা সূক্ষ্মকোণী, সূক্ষ্মকোণী মানে সূক্ষ্মকোণটাও কি জিনিস এর আগের দিন বলে দিয়েছি, কিন্তু সূক্ষ্মকোণটা কি জিনিস আচ্ছা বের করো, দেখতে পাবো সেটা বুঝতে পারবে। যে কোণটার মান 90 ডিগ্রি থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্মকোণ, বা ইংলিশে কি বলা হয়? অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী। তাহলে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট থাকবে, মানে ত্রিভুজটা দেখতে এরকম থাকবে। দেখো প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট, এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট হয়, ঠিক আছে? এরকম ভাবে ত্রিভুজ থাকে। হলো? আরেকটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল, দেখো তোমাদের মনে হতে পারে এগুলো বাচ্চাবেলার জিনিস করছি, এগুলো থেকেই কোশ্চেন আসবে যে আমি কি করব ট্রায়াঙ্গেল, কিন্তু তখন তোমরা পারো না করতে। দাঁড়াও, ধীরে ধীরে বাচ্চাবেলা না বড়বেলা বুঝতে পারবে ঠিক। সব এটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, সমকোণী একটা কোণ মানে যার একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি। এগুলো দিয়ে অনেক অঙ্ক তোমাদের আমি করেছিলাম, 90 ডিগ্রি করলে কি করতে হয়, লম্ব ত্রিভুজ অনেক অঙ্ক করেছিলাম, কি করেনি? হ্যাঁ। আর একটা হচ্ছে স্থূলকোণী। স্থূল মানে বড় হয়, ঠিক আছে? বড়। স্থূলকোণী মানে বড়, যে জিনিসটা 90 ডিগ্রি থেকে বড়। স্থূলকোণী ত্রিভুজ মানে এটার নাম হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ বা অবটিউস অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অবটিউস। বুঝা গেল আমি কি বললাম? তাহলে 90 ডিগ্রি থেকে একটা কোণ বড় বড় হতে হবে,
এই কোণটা 90 ডিগ্রি থেকে বড়। ঠিকঠাক মনে করো 120 ডিগ্রি মনে করো। এই কোণটা 90 ডিগ্রি থেকে বড়। এরকম টাইপের। বুঝতে পেরেছো তুমি কি বলেছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ কি জিনিস, সমকোণী কি জিনিস, স্থূলকোণী কি জিনিস, সবাই বুঝতে পেরেছো? আর বাহুভেদে কি কি আছে তোমরা সবাই জানো, আমি এগুলো সব পড়িয়েছি, বলো কি কি? একটা সমবাহু যাকে বলা হয় ইংলিশে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল মানে সমবাহু, সমবাহু হলো। আরটা হচ্ছে সমদ্বিবাহু, ইংলিশ কি? সমদ্বিবাহু, ইংলিশ তো ভুলে গেছি। সমদ্বিবাহু। আরেকটা হচ্ছে কি স্কেলেন মানে বিষমবাহু, মানে বিষমবাহু। সমদ্বিবাহু হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আইসোসেলেস ইকুইল্যাটারাল, বাংলায় বলে পড়ে রাখো, ইংলিশ করে নেবে। সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। সমবাহু আর রাখলাম না, তিনটা বাহু সমান। ওই সমদ্বিবাহু রাখলাম না, দুটো বাহু সমান। আর বিষমবাহু হলো ত্রিভুজকে এই দুটো ভাবেই ভাগ করা যায়। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আমি পড়াবো, খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসবে। এই দুটো সবাই ক্লিয়ার? এবার সবাই নিচে নিচে লিখে দেবে। সবার তো এইভাবে আঁকা আছে কিনা? সবাই নিচে নিচে লিখো। এটার নাম দাও এ বি সি। এটার নাম দাও এ বি সি হলো। আরেকটা নাম দাও এ বি সি। দেখো এ কোণের সামনে যেটা আছে না, এ কোণের সামনে বাহুটাকে নাম দাও এ, মানে এখান থেকে এইটুকুটা লেন্থ হচ্ছে এ, রাইট? তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বি কোণের সামনে নাম দাও হচ্ছে কি বলো? বি, মানে এটার লেন্থ হচ্ছে বি। আর সি কোণের সামনের বাহুটাকে নাম দাও সি। হয়েছে? সবাই লিখেছো? এ কোণের বিপরীতে যে বাহুটা আছে তার নাম দিয়েছি এ, বি কোণের বিপরীতে যে বাহুটা আছে বি, আর সি কোণের বিপরীতে যে বাহুটা আছে তাকে সি। এইভাবেই নাম দিতে হয়। এ কোণের বিপরীত বাহুটাকে সবসময় এ নাম দিতে হয়, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার is less than c স্কয়ার। না একটু ভুল করলাম, এটা বড় হবে, greater than c হলো। মানে যে কোনো দুটোকে স্কয়ার করে যোগফল করবা, অন্য একটা স্কয়ারের চেয়ে বড় হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? আর এটার ক্ষেত্রে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার। আর এটার ক্ষেত্রে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার লেস দেন c স্কয়ার। তোমরা জাস্ট শুধু এইটুকুই লিখে রেখে দাও, কিভাবে ইমপ্লিমেন্ট করব কোন কোশ্চেনে, তখন তোমরা বুঝে যাবা, তখন বুঝতে পারবা যে ওই থিওরিটার সঙ্গে কিভাবে রিলেট করতে হবে। বুঝে গেল কি বললাম? বুঝতে পেরেছো? তার জন্যই দেখো সমকোণী ত্রিভুজে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার হয়। এখান থেকে এসেছিল পিথাগোরাসের থিওরেম। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে পিথাগোরাসের থিওরেম। পড়ো না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এই যে এটার জন্য হলো। আর ওটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ছোট হবে, অতিভুজ স্কয়ার মানে একটা হচ্ছে ছোট হবে, আর অতিভুজের ক্ষেত্রে বড় হবে। বাস এইটুকুই খালি লিখে রেখে দাও, বাস। আর কত কিছু মাথা খাটাতে হবে। বুঝা গেল কি বললাম? এটার ক্ষেত্রে উল্টোটা করলে হতো a স্কয়ার প্লাস c স্কয়ার। না না, এটা সবসময় বড় হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার বড় হবে। হলো? ক্লিয়ার? আমি জানি 50% হয়েছে, ছেড়ে দাও। ঠিক যখন ইমপ্লিমেন্ট করব তখন বুঝতে পেরে যাবে। আমি বললাম তো বুঝতে পেরে যাবে। এটা হচ্ছে পিথাগোরাসের থিওরেম, আর এটা হচ্ছে বড়।
বাস এই অবধি ক্লিয়ার। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি ছিল? তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। 2 নম্বর বৈশিষ্ট্য কি ছিল? বহিস্থ কোণটা অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সঙ্গে সমান। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি ছিল? তিনটাই বহিস্থ কোণের যোগফল 360 ডিগ্রি। 4 নম্বর বৈশিষ্ট্য কি ছিল? বিপরীত কোণগুলোর বাহুগুলো যে কোণটা বড় তার বিপরীত বাহুটা বড়। 5 নম্বর বৈশিষ্ট্যটা কি ছিল? বলো। হ্যাঁ, যে কোনো একটা অন্য দুটোর বিয়োগফলের চেয়ে বড় আর যোগফলের চেয়ে ছোট। আর 6 নম্বর শুধুমাত্র প্রকারভেদ করা না। এই তিনটা পয়েন্ট যদি বুঝতে নাও পেরে থাকো কোনো দরকার নেই, ঠিক আছে? পরে বুঝে যাবো। নেক্সট, এবার পরের জিনিসটা বুঝছেন? খুব ইম্পর্টেন্ট, খুব মানে কি বলবো, খুব ইম্পর্টেন্ট। লেখো, উপরে হেডিং দাও, সেন্টারস অফ ট্রায়াঙ্গেল। সেন্টারস অফ ট্রায়াঙ্গেল এগুলো ছোটবেলায় তোমাদের পড়ানো হয়েছিল 9 10 এ, কিন্তু তোমরা পড়োনি। সেন্টারস অফ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল পরীক্ষা একটা কোশ্চেন এখান থেকে আসবে, সেন্টার থেকে। ডেঞ্জারাস, ভয়ঙ্কর, বিপজ্জনক, মারাত্মক, অ্যাক্সিডেন্টাল, ইম্পর্টেন্ট। সেন্টারস অফ ট্রায়াঙ্গেল হলো খুব খুব মানে মন দিয়ে বুঝতে হবে, কিন্তু নাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? অত কঠিন জিনিস না, জাস্ট কি মনটা দিলেই হবে, ঠিক আছে? মনে করো একটা ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল হলো। ট্রায়াঙ্গেলের নাম দাও, আমার সঙ্গে সঙ্গে লেখো সবাই। ট্রায়াঙ্গেলের নাম দাও। ট্রায়াঙ্গেলের নাম কি করে দিতে হয়? শীর্ষবিন্দুগুলোর নাম দিতে হয়, ওটাই হচ্ছে ট্রায়াঙ্গেলের নাম। a plus b plus c হলো ট্রায়াঙ্গেলের নাম। আচ্ছা, মধ্যমা মানে কি? মধ্যমা মানে কি কেউ জানো? মিডিয়ান বা মধ্যমা মানে কি কেউ জানো? ত্রিভুজের কোন জিনিসটাকে মধ্যমা বা মিডিয়ান বলে? একটা শীর্ষবিন্দু থেকে অপরিবর্তিত লম্ব যেটা টানা হয়। কি টানা হবে? কি টানা হবে? সমান্তরাল সরলরেখা টানা হবে। সরলরেখাটাকে তুমি মধ্যমা বলবো? লম্ব সমান দুটো ভাগ। সেন্টারের মধ্যে দিয়ে দিতে ভুলভাল কথা না, শোনো আমার কথা। শীর্ষবিন্দু থেকে অঙ্কিত সরলরেখা যদি বিপরীতটাকে সমান দুই ভাগে ভাগ করে, মধ্যমা মানে কি? মধ্যে গিয়ে হয়। তার মানে এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা কিন্তু কেউ ভেবে নিও না। ও কথা ভালো করে শোনো, ওর কাজ শুধু সমান দুই ভাগে ভাগ করা। যে ওই পাশে সমান দুই ভাগে ভাগ করবে তাকেই বলা হবে মধ্যমা। বোঝা গেল? তার মানে কি, এই যে এইটা একটা মধ্যমা। কেন মধ্যমা? কারণ এটা যদি ডি বিন্দুতে যদি টাচ করে থাকে তাহলে বিডি আর বিসি সমান, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে মধ্যমা। বোঝা গেল? প্রথমত ডেফিনিশন বুঝে গেলাম মধ্যমা কি। প্রথমে তাহলে এখানে কি করে বোঝাবো সমান দুই ভাগে ভাগ হয়েছে? লিখে দাও 1:1 সমান দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে তোমাদের মাথায় চলে আসবে যে সমান দুই ভাগে ভাগ করলে তাকেই মধ্যমা বলে। বোঝা গেল? 1:1 মধ্যমা হলো। আচ্ছা, তাহলে এই দুই ছবি আঁকা হয়ে গেছে। এরকম ভাবে সুন্দর করে একটা তীর চিহ্ন দিয়ে দাও বাচ্চাদেরকে বোঝানোর জন্য। এই যে মাঝখানে যেটাকে দেখতে পাচ্ছ তার নামই হচ্ছে মধ্যমা। মধ্যমা বা এটাকে ইংলিশে বলা হয় কি বলো? মিডিয়ান। মিডিয়ান মধ্যমা বলা হয়। মিডিয়ান মধ্যমা। বুঝতে গেল আমি কি বললাম? কি বলা হয়? মধ্যমা। প্রথমে তো মধ্যমার ডেফিনিশন বুঝতে পারলাম, এবার মধ্যমাকে ইমপ্লিমেন্ট করো। দেখো আবার একটা ত্রিভুজ আঁকবো। এটা এই ত্রিভুজটা কেন আঁকেছি? মধ্যমাকে চেনানোর জন্য, ঠিক আছে? এরকম ভাবে ত্রিভুজ আঁকবা, পারবা এরকম ভাবে ত্রিভুজ আঁকতে? তো মধ্যমা তোমাকে কনফিউশন না করে তার জন্য এইভাবে করে ত্রিভুজটা আঁকা। এটা A, এটা B, এটা C, এই শিশুবিন্দুটার নাম C। তাহলে এখান থেকে যদি মধ্যমা আঁকতে চাই, এখান থেকে যদি মধ্যমা আঁকতে চাই
তাহলে মোটামুটি মিডিলে আনতে হবে, মধ্যমা মানে কি সমান 2 ভাগ করবে, তাহলে মিডিলে আনতে হবে। মোটামুটি যদি মিডিলে আনি এটা মোটামুটি মিডিলে চলে আসছে কিনা। এটা কেন আঁকলাম বলো তো এইভাবে করে, যেন তোমাদের মধ্যে এই কনফিউশনটা না থাকে মধ্যমা বুঝি 90 ডিগ্রি কোণ থেকে করবে, বুঝা গেল? তার জন্য এইভাবে তেরা করে এঁকেছে। এবার এখান থেকে মোটামুটি মিডিল বরাবর এখানে, তাহলে এই দিকের মধ্যমাটা এইভাবে হবে, এটাও একটা মধ্যমা, কারণ উপর দিকে দুটো এই করেছে, আর মনে করে এটাও মধ্যমা। সবাই একটা বিন্দুতে মিলাও, এইভাবে করে ছবিটা আঁকো। ঠিকঠাক মিডিল বরাবর না হলেও তোমরা মনে রাখো যে এটা মধ্যমা, ওই পাশে দুই ভাগ ভাগ করতে, বাস হয়ে গেছে। তাহলে এখানে যে এই যে দেখো এটা মনে করো ডি বিন্দুতে সেট করেছে, এটা মনে করো ডি, এটা ই দাও, এটা এফ দাও। আমি যেভাবে নামকরণ করছি তুমি সেইভাবে নামকরণ করবে, রাইট? ডি ই এফ নামকরণ হলো। মধ্যমা তিনটা যে বিন্দুতে মিলেছে, এই যে বিন্দুতে মিলেছে না, এই যে বিন্দুতে মিলেছে না, সুন্দর, এই বিন্দুটার নাম হচ্ছে ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড। মনে থাকবে ওই বিন্দুটার নাম কি বলো? ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড। তাহলে কাউকে বুঝিয়ে দিতে হবে যে এই যে বিন্দুটা দেখতে পেয়েছো ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড, বলে সি অক্ষর দিয়ে নাম দাও, ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড, সি অক্ষর দিয়ে নাম দাও। বন্ধুগণ এই যে বিন্দুটাকে দেখতে পাচ্ছ, এই বিন্দুটাকে দেখতে পাচ্ছ, এই বিন্দুটার নাম ভর কেন্দ্র, ভর কেন্দ্র বা ইংলিশ নাম হচ্ছে সেন্ট্রয়েড। তোমরা এতদিন পর্যন্ত জানতাম ত্রিভুজের কেন্দ্র থাকে, তাই না? দেখবা ত্রিভুজের কত কেন্দ্র থাকে, পাকড় করে দেবো কেন্দ্র আঁকতে আঁকতে। বুঝা গেল আমি বললাম? তো প্রথম কেন্দ্র বললাম, মিডিয়ান গুলো যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড। এই সেন্ট্রয়েডের স্পেশাল বৈশিষ্ট্য আছে কি, খুব ইম্পর্টেন্ট, আমাকে বলতে পারবা? এই যে দেখো প্রত্যেকটা দেখো এসি, এখান থেকে দেখো এইটুকু, সবাই এখানে এরকম ভাবে লেখো, এটা হলো, আর এটা এরকম ভাবে তীর চিহ্ন দিয়ে বোঝাও, ঠিক আছে? এটা সেন্ট্রয়েড সবসময় কি হয় বলো, এটা 2:1 অনুপাতে বিভক্ত করে দেয় মিডিয়ানটা। এইটুকুর মান যদি 2 রেশিও হয়, 2 অনুপাত হয়, নিচেরটার মান কত হবে বলো? 1 অনুপাত। তাহলে সেন্ট্রয়েড সব সময় 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এই পাশেরটাও দেখো, এটা যদি 2 হয় তাহলে এটা 1, এটা যদি 2 রেশিও হয় এটা 1। বুঝা গেল আমি কি বললাম? তাহলে এই স্পেশাল বৈশিষ্ট্য সেন্ট্রয়েডের আবার একটা বৈশিষ্ট্য আছে, 1 নম্বর বৈশিষ্ট্য, নিচেটা এইভাবে করে বলবা। সি যদি সেন্ট্রয়েড হয় তাহলে এখানে এরকম ভাবে লিখে রেখে দাও, এসি মানে উপরের টুকু ইস টু সিডি নিচের টুকু, এটার অনুপাত সবসময় 2:1। বোঝা গেল? বুঝতে পেরেছো কি পারোনি? 2:1 যদি ভর কেন্দ্র হয় তবেই 2:1, ঠিক আছে? আচ্ছা আমাকে কে বলতে পারবে বিসি ইস টু সিই কত? বুদ্ধি খাটিয়ে 2:1 কে বলতে পাই? কি হলো? ও সি নাম দিয়ে দিচ্ছি না, একই নাম দিয়ে দিচ্ছি, এটা ও করে দিই, তাহলে এ ও ইস টু ও ডি করে দিই। তাহলে এটা কত বলো? এটাও 2:1, এটাও 2:1। বোঝা গেল কি বোঝা গেল না? একটা দিয়ে বোঝালাম 2:1, রাইট? হ্যাঁ, এবার এটার উপরে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা। পরীক্ষায় এই কনসেপ্টের উপর থেকে কোশ্চেন আসবে। বুঝা গেল? বুঝতে পেরেছো? 2:1 কনসেপ্টের উপর থেকে কনসেপ্ট। ভিডিও ছেড়ে হচ্ছে তো। এই মাঝে
2:1 অনুপাতে ক্লিয়ার সবার 2:1 অনুপাত ক্লিয়ার আচ্ছা দেখো এখানে কতগুলো ত্রিভুজ তৈরি হয়েছে কেউ বলতে পারবা যদি আমি সব মুছে দিই এই 2:1 টা তো বুঝে গেছো এখন আমি এটা মুছে দিচ্ছি হ্যাঁ তোমরা বুঝতেও পারছো কটা ত্রিভুজ তৈরি হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা হ্যাঁ ভুলভাল বুঝছো কটা ত্রিভুজ তৈরি হয়েছে আমাকে বলো মিডিয়ান যদি অভিযোগ থাকে তাহলে একটা দুটো তিনটা চারটা পাঁচটা এই ছটা ত্রিভুজের এরিয়া সমান মনে থাকবে আমি কি বললাম তাহলে মিডিয়ান আকার করে যে ছটা ত্রিভুজ তৈরি হয়েছে না ছটা ত্রিভুজের এরিয়া সমান বুঝা গেল বুঝা গেল কি বললাম তাহলে 2 নম্বরে লেখো ত্রিভুজ যেটা তৈরি হয়েছে দাদা ছটা ত্রিভুজ উৎপন্ন ছটি ত্রিভুজ যে ছটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার মানে লিখি উৎপন্ন ছটি ত্রিভুজ যে ছটা ত্রিভুজ তৈরি হয়েছে তাদের এরিয়া সমান কি এটা তো খুব সহজ জিনিস বলাচ্ছি তোমাদের তো কঠিন লাগার একদমই উচিত না বুঝে গেলাম কি বললাম উৎপন্ন ছটা ত্রিভুজ সমান আচ্ছা আমাকে বলো ছটা ত্রিভুজের এরিয়া যদি সমান হয় আমি যদি বলি এই সম্পূর্ণ ত্রিভুজটা মানে বড় ত্রিভুজটা আমি বলে দিলাম বড় ত্রিভুজটার এরিয়া 72 বর্গ সেন্টিমিটার কি বললাম বড় ত্রিভুজটির এরিয়া 72 বর্গ সেন্টিমিটার একটা কথা আমার একটা সেন্টেন্সের উপর কোশ্চেন আসবে আমাদের উদাহরণ দেখাবো তাহলে আমাকে বলো ছোট্ট বিওডি এরিয়া কত দেখো ছটা ত্রিভুজ তৈরি হয়েছে তাহলে ছটা ত্রিভুজে ভাগ করে দাও তাহলে কত হলো বলো বোঝা গেল আমি কি বললাম এটা কোশ্চেন আছে তাহলে এই কত হবে বলো এটা বুঝে গেছে লেখার দরকার নেই ছটা ত্রিভুজ সমান উৎপন্ন হয়েছে তার মানে 6 হবে আচ্ছা এখানে না তিনটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে কেউ খেয়াল করতে পারছো তিনটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে কোথায় তৈরি হয়েছে বলো এইদিকে দেখো তিনটা বর্গক্ষেত্র কোথায় তৈরি হয়েছে বর্গক্ষেত্র না চতুর্ভুজ সরি যার চারটা বাহু থাকে তাকে চতুর্ভুজ বলে এটা একটা চতুর্ভুজ তৈরি হয়েছে দেখতে পাচ্ছ চতুর্ভুজটাকে যার চারটা বাহু থাকে তাকে চতুর্ভুজ বলে তাহলে এটা একটা চতুর্ভুজ এটা একটা চতুর্ভুজ হ্যাঁ আর উপরে আরেকটা চতুর্ভুজ থাকে তাহলে তিনটা চতুর্ভুজ তৈরি হয়েছে ঠিক আছে আর তিনটা চতুর্ভুজের এরিয়া সমান তাহলে একটা যদি আমি ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড আঁকি তাহলে তিনটা চতুর্ভুজ তৈরি হবে দেখো তিনটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ ছবিতে দেখা যাচ্ছে ওই তিনটা ত্রিভুজ তিনটা চতুর্ভুজ তৈরি হবে আর তিনটা চতুর্ভুজের এরিয়া সমান বুঝা গেল আর সেটা হবে কি আমি যদি তোমাকে বলি একটা চতুর্ভুজের আমি ওটাই বললাম 72 এরিয়া তাহলে একটা চতুর্ভুজের এরিয়া কত 3 দিয়ে ভাগ করতে হবে 3 24 এ 72 24 বোঝা গেল তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য ভরকেন্দ্র থেকে লেখো 3 নম্বর বৈশিষ্ট্য ভরকেন্দ্র থেকে লিখতে হবে উৎপন্ন তিনটি ত্রিভুজ উৎপন্ন তিনটি চতুর্ভুজ চতুর্ভুজের উৎপন্ন 6টি চতুর্ভুজ তাদের এরিয়া সমান তিনটি চতুর্ভুজ এবং তাদের এরিয়া কারো কোনো অসুবিধা থাকলে আমি জিজ্ঞাসা করতে পারবো দাদা এখানে অসুবিধা হচ্ছে তাহলে প্রথম থেকে বলো কি কি পড়ালাম একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি তারপরে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সঙ্গে সমান 3 নম্বরে বহিস্থ কোণগুলো 360 ডিগ্রির সঙ্গে সমান 4 নম্বরে যে কোণটা বড় তাদের অপোজিট বাহুটা বড় ইনফ্যাক্ট যদি কোণগুলো সমান হয়ে যায় বিপরীত বাহুগুলো সমান হবে সেই জন্য সমবাহু ত্রিভুজের 60 60 বাহুগুলো 60 60 বুঝতে পেরেছো আর হচ্ছে তারপরে কি বললাম তিনটা বাহুর মধ্যে যে কোনো একটা বাহুকে যদি তুলি সেটা অন্য দুটোর বিয়োগফলের চেয়ে বড় হবে এবং যোগফলের চেয়ে ছোট হবে ঠিক আছে তারপরে কি পড়লাম প্রকার বের করলাম আর 6 নম্বরে কি পড়লাম ভরকেন্দ্র ঠিক আছে তোমাকে নিতে পারছো তাহলে আরো কিছু পড়াবো হ্যাঁ ঠিক আছে
নেক্সট সেন্টার বানালাম, কেমন একটা সেন্টার হলো, এরকম 4-5টা সেন্টার আছে, ঠিক আছে। এক সেন্টারটার নাম কি? ভরকেন্দ্র বা কি বলো বা সেন্ট্রয়েড। এরপরে লেখো, এরপরে লেখো অর্থ সেন্টার। অর্থ সেন্টার, অর্থ সেন্টার বা লম্ব কেন্দ্র। দেখো লম্ব কেন্দ্র কষ্ট করে হলেও পড়তে হবে, কারণ টাইম তো নাই না, 3-4 মাস ম্যাক্সিমাম পাবে হাতে টাইম। অন্যগুলো যদি হয়েও যায় এগুলো হবে না যতক্ষণ না পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হবে, বুঝতে পেরেছো? পার্টিকুলার তো মোটামুটি তোমাদের ক্লিয়ার আছে, তাই না? হ্যাঁ, তো এটা করো। পার্টিকুলার তো আমি বলেছি করাবো, বলেছি না করাবো, ওটাও করাবো, ওই ভিডিও দিয়ে বলেছিলাম। কিন্তু এটা একদম কনসেপ্ট ক্লিয়ার করো, এগুলো থেকে কোশ্চেন বেশি আসবে, বুঝতে পেরেছো? তো ভালো না লাগলেও পড়তে হবে, কিছু করার নেই, কোনো অপশন নেই। অপশন থাকতো তো চুজ করতে, অপশন নেই, চুজ করার কোনো অপশন নেই। লম্ব কেন্দ্র মানে কি? আচ্ছা, ভর কেন্দ্র মানে কি ছিল? মিডিয়ান গুলোর যোগফল। এবার এটা নামেই পেয়ে যাচ্ছে তোমরা, দেখো কি লেখা আছে? লম্ব কেন্দ্র। এবার লম্ব তিনটা যেখানে মিলিত হবে সেখানে লম্ব কেন্দ্র তৈরি হবে, ঠিক আছে? দেখো এবার বন্ধুগণ, কোথায় গেল আমার ট্রায়াঙ্গেল? এটা ট্রায়াঙ্গেল। নাম দাও ABC, ABC, ঠিক আছে? ABC, ABC নাম দাও। ত্রিভুজটা লম্ব মানে কি? শীর্ষবিন্দু থেকে এমন একটা সরলরেখা টানতে হবে যেটা বিপরীত বাহুর উপর লম্ব হবে। সমান ভাগে ভাগ করেছে কিনা দেখার কোনো দরকার নেই, লম্ব 90 ডিগ্রিতে পড়েছে কিনা দেখতে হবে বাস। আগেরটা কি ছিল? আগেরটা লম্ব 90 ডিগ্রি কোনো ব্যাপার ছিল না, সমান দুই ভাগে ভাগ করলে সেটাকে মধ্যমা বলতাম। মধ্যমা মানে মধ্যে থাকে। এবার কি বলো? তাহলে এবার এমন ভাবে সরলরেখা টানতে হবে বন্ধুগণ যেন কি হয় বলো? সেটা যেন এখানে এসে লম্ব হয়। সমান ভাগ করেছে কিনা দেখতে যাব না, বাট এখানে যেন লম্ব হয়, একদম 90 ডিগ্রি যেন স্ট্রেট থাকে, ঠিক আছে? চাঁদা ধরলে যেন 90 ডিগ্রি কোণ তৈরি হয়, তাহলে সেটাকে লম্ব বলে, ঠিক আছে? অ্যালটিটিউড বা উচ্চতা বলে, লম্ব আর উচ্চতা সেম জিনিস, ঠিক আছে? তাহলে এখানে কি হবে বলো? 90 ডিগ্রি কোণ তৈরি হবে, তার জন্য এটার নাম দেওয়া হয়েছে লম্ব। বোঝা গেল আমি কি বললাম? এটার নাম কি দেওয়া হয়েছে বলো? লম্ব। তাহলে প্রত্যেকটা বাহু থেকে শীর্ষবিন্দু থেকে পরের এইটার উপর লম্ব টানো, আর এটার উপর থেকে লম্ব। সবগুলো মনে রাখো, সবগুলো কিন্তু লম্ব। আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম দিদি ভাই, এখানে লেখো দিদি ভাই, এগুলো সব লম্ব, এগুলো সব লম্ব, ঠিক আছে? এগুলো কিন্তু সব লম্ব, কেউ মধ্যমা ভেবে নিও না, এগুলো কি বলো? লম্ব। আর লম্বগুলো যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটার নাম দেওয়া হয় লম্ব কেন্দ্র বা ইংলিশে অর্থ সেন্টার। বুঝা গেল আমি কি বললাম? তাহলে এটার নাম দেওয়া হয় কি? অর্থ সেন্টার। এটার নাম আবার ও দাও, অর্থ সেন্টার। তাহলে কোশ্চেন এরকম হতে পারে, লম্বগুলো যে বিন্দুতে মিলিত হয় তার নাম কি? তাহলে তোমরা বলবে লম্ব কেন্দ্র বা অর্থ সেন্টার। বুঝা গেল কি বললাম? কিন্তু একটা কনসেপ্ট লম্ব কেন্দ্রের উপর থেকে এটাই কনসেপ্ট পরীক্ষা আসবে, কিচ্ছু করার দরকার নেই। একটাই কনসেপ্ট আছে আর এটাই পরীক্ষা আসবে। সেটা বলবে কি বলো? তোমাকে এই যে a কোণটার মান দিয়ে দেবে, ঠিক আছে? এই a কোণটার মান দিয়ে দেবে আর বলবে লম্ব এটা কত। এরকম ভাবে তোমাকে থিওরিতে কোশ্চেন দেখবা, যখন দেখো তখন বুঝতে পারবা যে তিনটা লম্ব মিলিত হয়েছে, এখন একটা লম্ব কেন্দ্র তৈরি হয়েছে। যদি BAC 30 ডিগ্রি হয় তাহলে BOC এর মান কত, এরকম ভাবে আসবে লম্ব কেন্দ্র, ঠিক আছে? কি বললাম? তাহলে সবসময় রাখবে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, কোন অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে বলো? BOC। তাহলে এই কনসেপ্টের উপরেই কোশ্চেন পরীক্ষা আসবে। আর এখানে এই লম্ব কেন্দ্র থিওরি শেষ। সেটা কি বলো? এই BOC এর মান চাইবে। কোন BOC, BOC এর মান চাইবে। BOC এর মান কত হবে বলো? কত? এটা যদি 30 থাকে তো এটা কত? কে
কেউ জানো না 180 ডিগ্রি মাইনাস a জানো না, ভুল জানো, জানলেও সব সেন্টার একসঙ্গে মিলাচ্ছ, ছোট 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 করে কনসেপ্ট কমপ্লিট কনসেপ্ট করো। তাহলে যদি লম্ব কেন্দ্র হয় তাহলে কি হবে বলো, 180 ডিগ্রি আর উপরে যেটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দিতে হবে 180 ডিগ্রি মাইনাস a, এই কোণটা। বোঝা গেল আমি কি বললাম? তাহলে আমি এই 90টা মুছে দিচ্ছি, তোমাদের কনফিউশন তৈরি হতে পারে, তোমরা খালি এই যে দিদি ভাই লিখে গেছি না তাতেই বুঝে যাবে কিছু, ঠিক আছে? তাহলে বিওসি এর মান কত আমাকে কেউ বলতে পারবে? শোনো ভালো করে, এই কনসেপ্টের উপরে কেউ আমাকে বলতে পারবে? লেখার দরকার নেই, তোমরা জাস্ট বলবে, বুঝে গেলেই বাস। আমাকে বলতে পারবে এই যে এওসি এর মান কত? হ্যাঁ, এই যে দেখো কি আছে বি, তাহলে 180 ডিগ্রি মাইনাস বি। বোঝা গেল আমি কি বললাম? কেউ আমাকে বলতে পারবে এই কোণটার মান কত, মানে এ ও বি এর মান কত? এই কনসেপ্টের উপরে পরীক্ষায় কোশ্চেন আসবেই। এটা হলো লম্ব, লম্ব কেন্দ্র, সবাই বুঝেছো লম্ব কেন্দ্র? তাহলে খালি কেন্দ্রগুলো এখন পড়ি। মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড। সেখান থেকে খালি মনে রাখতে হবে 2:1। বাস ক্লিয়ার? আর লম্বগুলো যেখানে মিলিত হয় সেটাকে বলা হয়, বলো, লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র বাংলায় মনে রাখো লম্ব কেন্দ্র। আর সেটা কি হবে 180 ডিগ্রি মাইনাস a। মিলিত কোণটা জানতে চাইবে 180 ডিগ্রি মাইনাস a। এবার নেক্সট আরেকটা কেন্দ্র পড়ো। ছোটবেলায় জ্যামিতি পড়েছিলাম, দেখবা ত্রিভুজ আঁকতে দিত আর মাঝখানে একটা গোল করে আঁকতা সম্পাদ্য করেছিলাম, অন্তর্বৃত্ত আঁকতা। হ্যাঁ হ্যাঁ, ওটা কি কিভাবে ছবিটা আঁকতাম মনে আছে কারো? দেখো আমি বলে দিচ্ছি, দেখো কিভাবে ছবিটা আঁকতাম আমি বলে মনে করে দেখো। কে বলতে পারবে? কে 9 10 পড়ায় বলো? মনে করো এটা এ বি, দেখে দেখো এ বি সি। প্রথমে কি করতে হয়? অর্ধেক থেকে বেশি নিয়ে এদিকে আর এদিকে টানতে হয়। সব কিছু গুলো হবে, এটা সার্কেল সেন্টার আসছে উপর দিয়ে, মানে ওটা বাইরে দিয়ে কোন বৃত্ত তৈরি হবে। পরিবৃত্ত কোণ। হ্যাঁ, ওটা পরে তুমি এইভাবে মেপে নিয়ে এ নেবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? ওটা পরিবৃত্ত তৈরি হবে, ওটাও করো। তাহলে এখন যে সেন্টারটা করো, প্রথমে কি শিখলাম? ভর কেন্দ্র, তারপর কি শিখলাম? লম্ব কেন্দ্র। এখন যেটা করাবো সেটা নাম অন্তকেন্দ্র, মানে ভিতরে বৃত্ত, অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত কেন্দ্র, অন্তকেন্দ্র। বোঝা গেল আমি কি বললাম? দেখো অন্তকেন্দ্রের ক্ষেত্রে কি করে আঁকতে হয়? প্রথমে এই অ্যাঙ্গেলটাকে দুই ভাগে ভাগ করতে হয়, ঠিক ঠিক। তারপরে এইভাবে, তারপরে এই অ্যাঙ্গেলটাকে দুই ভাগে ভাগ করতে হয়, আর এই অ্যাঙ্গেলটাকে দুই ভাগে ভাগ করতে হয়। কোণের অন্তঃসমদ্বিখণ্ড, কোণকে যে ভাগ করে গেছে তাকে বলা হয় কোণের অন্তঃসমদ্বিখণ্ড। কোণের অন্তঃসমদ্বিখণ্ডকে অন্তঃকেন্দ্র আঁকা হয়, আর বাহুর সমদ্বিখণ্ডকে পরিকেন্দ্র আঁকা হয়। বোঝা গেল? একবার বলি। কোণটাকে ভাগ করেছে, মনে করো এই শোনা বলো, এই এমন একটা রেখা টানো, তোমার অত কিছু দরকার নেই, এমন একটা রেখা টানো যেটা কোণকে দুই ভাগে ভাগ করে চলে যাবে। বোঝা গেল আমি কি বললাম? এমন একটা রেখা টানতে হবে যে কোণকে ভাগ করবে, কোণের সমদ্বিখণ্ডক কোণকে সমান ভাগে ভাগ করেছে, তাহলে কোণের সমদ্বিখণ্ডক এই রেখাটা মনে করো কোণকে সমান ভাগে ভাগ করেছে। তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক আঁকো, কোণকে সমান ভাগে ভাগ করেছে, এই কোণের সমদ্বিখণ্ডক আঁকো। তারপরে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ না, আগে দিদি ভাইকে বলতে হবে এই জিনিসটা কি, ঠিক আছে? বলে বলে কি এগুলো, এটা কি, এগুলো কি, এগুলোর নাম কি? আগেরটা যেমন নাম দিয়েছিলাম দিদি ভাই, এগুলো সব লম্ব। এবার বলো এটা কি দিদি ভাই, এগুলো কি বলো দিদি ভাই? এগুলো সব কি বলো? কোণকে দুই ভাগে ভাগ করেছে, তার মানে কোণের সমদ্বিখণ্ড। বোঝা গেল? তাহলে কোণকে দুই ভাগে ভাগ করেছে, যে দুই ভাগে ভাগ করে তাকে বলা হয় সমদ্বিখণ্ড। সমান দুই ভাগে খণ্ড করেছে যে, তার নাম সমদ্বিখণ্ড বা অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাঙ্গেলকে যে বাইসেক্ট করেছে। বোঝা গেল? তাহলে দিদি এগুলো সব কোণের অন্তঃসমদ্বিখণ্ড। কোণের অন্তঃসমদ্বিখণ্ড মানে ভিতরের দিক থেকে ভাগ করেছে না, অন্তঃসমদ্বিখণ্ডক।
মানে হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, যে অ্যাঙ্গেলকে বাইসেক্ট করেছে, যে অ্যাঙ্গেলকে দুই ভাগে ভাগ করেছে। তাহলে একটা ছিল বাহুকে ভাগ করেছে মানে মধ্যমা, আরেকটা ছিল কি, আরেকটা হচ্ছে মানে কি বলে ওটা কি বলছিলাম আগেরটা, লম্বভাবে উচ্চতা, লম্ব কেন্দ্র, আর এটা হচ্ছে কি অ্যাঙ্গেল বাইসেক্টর। বুঝা গেল? এটার ক্ষেত্রে খালি একটাই কনসেপ্ট, এই এ মানটা দেওয়া থাকলে এটা বের করতে হবে, আই, এর নাম দেবো আমরা আই। তাহলে বিআইসি, বিআইসি মানে এই কোণটা কি করে বের করতে হবে, এটাই আসে পরীক্ষাতে। বিআইসি, বিআইসি কি করে বের করতে হবে শোনো। তাহলে এখানে যেটা কি আছে, এই কোণটা কি আছে উপরে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি হচ্ছে এই কোণ, এটার নাম হচ্ছে, এটা বের করতে হবে 90 ডিগ্রি প্লাস প্লাস a/2। তাহলে 90 ডিগ্রির সঙ্গে উপরেরটা যদি 30 থাকে 30 কে অর্ধেক করে দেবো, যোগ করে দেবো, মাঝখানে কোণটা তৈরি হবে। ঠিক আছে? ওই কনসেপ্টের উপরে কোশ্চেন। বুঝা গেল? অন্তঃকেন্দ্র কি জিনিস বলো? অন্তঃকেন্দ্র কি জিনিস? অ্যাঙ্গেলকে যে বাইসেক্ট করে গেছে এই সরলরেখা তিনটা যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় অন্তঃকেন্দ্র। রাইট? সবাই বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো সবাই? অ্যাঙ্গেলকে যে বাইসেক্ট করে গেছে সেগুলো যে বিন্দুতে মিলিত হয় তাদেরকে বলা হয় অন্তঃকেন্দ্র। মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, ক্রিয়েট হবে, সেটাই তোমাকে জিজ্ঞেস করবে, সেটা কত দিয়ে বের করতে হয়? 90 ডিগ্রি প্লাস উল্টো দিকে যে কোণটা থাকবে a/2। তাহলে আমাকে কেউ যদি আমাকে বলে দাও, কে বলে দাও, ইশিকা বলে দাও, এই কোণটা কত হবে? এই কোণটা 90 ডিগ্রি প্লাস কোণ b/2। হ্যাঁ, কোণ b/2। বাহ, ঠিক আছে, সবাই বুঝেছো এটা? নেক্সট, তাহলে কি কি কেন্দ্র গেল? ভর কেন্দ্র গেল, লম্ব কেন্দ্র গেল, অন্তঃকেন্দ্র গেল, আর দুটো কেন্দ্র হচ্ছে পরামুখী পরমাণু। হ্যাঁ হ্যাঁ, একটু বুঝতে না পারলে পরে দেখি তো বুঝে যাবে। ঠিক আছে, তুমি বুঝাবো। বারবার দেখবে, এগুলো তো কঠিন কিছু নেই, তুমি যদি দেখো না বুঝে যাবে। ঠিক আছে, এর পরেরটার নাম হচ্ছে পরিকেন্দ্র। কি বললাম? পরিকেন্দ্র। আগেরটা অন্তঃকেন্দ্র ছিল, ওটা পরিকেন্দ্র। পরিকেন্দ্র মানে ভিতরটা, মানে শোনো, আগেরটা যদি তুমি ধরে ভাবো, মানে এখানে যদি ধরে এইটুকু মেপে নিয়ে যদি ঘুরিয়ে দাও না, অন্তঃকেন্দ্র মানে ভিতরে এরকম একটা সার্কেল তৈরি হবে। বুঝতে পেরেছো? তার জন্য এটার নাম অন্তঃকেন্দ্র। আর অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র তোমাদের আমি পরিচিত। ঠিক আছে, ভিতরে একটা সার্কেল তৈরি হবে, তার জন্য এটার নাম অন্তঃকেন্দ্র। বুঝা গেল কি বললাম? এবার পরিকেন্দ্র, এবার কি করতে হবে? এবার যেটা আঁকতে হবে সেটা হচ্ছে এখান থেকে এমন একটা সরলরেখা আঁকতে হবে যেটা যেন লম্ব সমদ্বিখণ্ডক হয়, পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়। পারপেন্ডিকুলার বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টর। এগুলো প্রত্যেকটা কি জিনিস আগে বোঝাতে হবে। এটা কি জিনিস? ABC হলো ABC। তাহলে এবার এগুলো কি জিনিস সেটা বোঝাতে হবে। এবার দিদি ভাইকে বোঝাচ্ছিলাম, দাদা ভাই, এগুলো সব হচ্ছে, এগুলো সব যেগুলো এঁকেছো তুমি, এগুলো সব হচ্ছে লম্ব প্লাস বাইসেক্টর। মানে লম্ব মানে লম্ব হবে 90 ডিগ্রি হবে, আবার দুই ভাগেও ভাগ করবে। মানে প্রথমেরটা কি ছিল দেখো তো, প্রথমেরটা একদম প্রথমেরটা কি ছিল? মধ্যমা ছিল, মানে দুই ভাগে সমান, দুই ভাগে ভাগ করতো। আর দুই নম্বরটা কি ছিল কেউ বলতে পারবে? দুই নম্বরটা লম্ব। এই দুটো প্রপার্টি একসাথে থাকতে হবে, তাহলে পরিকেন্দ্র তৈরি হবে। লম্ব হতে হবে, সাথে সাথে দুই ভাগের জন্য ভাগও করে। তার জন্য আমি বললাম পারপেন্ডিকুলার মানে লম্ব, বাইসেক্টর মানে দুই ভাগে ভাগ করা, মানে লম্ব সমদ্বিখণ্ডক। বোঝা গেল কি বললাম? সব হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক।
লম্ব হবে সাথে সাথে সমান দুই ভাগে ভাগ করবে, মানে এখানে 90 ডিগ্রিও হবে প্লাস 1:1 এর মধ্যে ভাগও করবে, তার জন্য এটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ড। বোঝা গেল আমি কি বললাম? দেখো একবারে কোনোদিন হবে না। এখন তোমার কাছে সবগুলো গুলিয়ে যেতে পারে যে প্রথমে কি বললো, তারপরটা কি বললো, তারপরটা কি বললো, তাহলে তোমাকে কি কি মানে বই আমি একবার করে তোমার জীবনে পড়বো না, তোমাদের বারবার পড়ার জন্য রাখা হয়েছে না, বারবার পড়ার জন্য তোমাকে টাইম দেওয়া হয়েছে বাড়ি থেকে, বারবার পড়ো একই জিনিস, ঠিক আছে? একটু আগে ওই ব্যাচ উদাহরণ দিয়েছিলাম, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তাহলে কত হলো বলো? লম্ব সমদ্বিখণ্ড। পরীক্ষা হলে আসবে এই কোণটার মান কত, কিচ্ছুই আসবে না, শুধুমাত্র এই কোণটার উপরেই অ্যান্সার। এই কোণটার মান কত? লম্ব সমদ্বিখণ্ডের নাম যদি দাও, তুমি মনে করো ও দিয়ে দিও, বললো বিওসি কত, বিওসি কত? শোনো আমার কথা, বিওসি কত কেউ বলতে পারবে? বিওসি কত? বিওসি বিওসি কত? বিওসি হচ্ছে এই যেখানে এটা দেখতে পাচ্ছ এ এর দৈর্ঘ্য, এই যে এবার এতক্ষণে মিলে যেত। বিওসি হচ্ছে মাঝখানেরটা হচ্ছে উপরেরটা সমান। তাহলে আমাকে কে বলো, কে বলে দেবে? তুমি বলবা, ওই যে তুমি, হ্যাঁ তুমি বলো আমাকে এওসি কত, এওসি এর মানটা কত? কাটো উল্টো দিকের শীর্ষবিন্দুটা দেখো, বি কোনটা? বি। বাস হলো, চারটা জিনিস আমি পেয়ে গেছি। আর একটা সেন্টার আছে, ওই সেন্টারটা আজকে পড়াবোই না, পরের দিন পড়াবো। বুঝে গেল আমি কি বললাম? না ঠিক আছে, শুধুমাত্র এই চারটা সেন্টার বললাম, চারটা সেন্টার হলো, ওটা ভুলিয়ে দেবে, ঠিক আছে? তাহলে এবার শোনো, শেষ হয়নি, থাকতে গিয়ে বলেছে তুমি যেতে পারলো না, আমি ভাবছি না, তাই বুঝতে যাচ্ছি। চলে যাবো না? না, অসুবিধা না, তাই বুঝতে যাচ্ছি, লিখছি। ঠিক আছে, দেখো মধ্যমা সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র কাকে বলে? সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র কাকে বলে বলো? মানে যে সমান দুইকে ভাগ করে তাকে বলা হয় মধ্যমা, ঠিক আছে? মধ্যমা যেখানে মিলিত হয় তাকে ভরকেন্দ্র বলে, রাইট? এখানে কোনো অ্যাঙ্গেলের মানটা নেই, এখান থেকে কিছু 2:1 চাই, ঠিক আছে? এটাকে কি বলে? লম্বকেন্দ্র। লেখাই আছে লম্বকেন্দ্র, মানে লম্বগুলো যেখানে, শুধুমাত্র লম্বগুলো যেখানে মিলিত হবে সেটাকে লম্বকেন্দ্র বলা হয়। এটা কি তো কত হবে বলো? 90 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস, ধরো লম্বকেন্দ্র 180 ডিগ্রি মাইনাস, লম্বকেন্দ্র 180 ডিগ্রি মাইনাস। নেক্সট কি আছে? 90 প্লাস কোণগুলো যেখানে মিলিত হয়, কোণের সমদ্বিখণ্ডগুলো যেখানে মিলিত হয় তাকে বলা হয় অন্তকেন্দ্র, ঠিক আছে? আর যেখানে মিলিত হয় তাকে অন্তকেন্দ্র বলে। আর ওটা কি হবে বলো? ওই কোণটা মাঝখানে কোণটা কি করে বের করব? 90 ডিগ্রি প্লাস হলো। আর নেক্সট লাস্টটা কি ছিল? পরিকেন্দ্র। পরিকেন্দ্রটার মাঝখানে পরিকেন্দ্রটা কি বলো? লম্ব সমদ্বিখণ্ডগুলো যেখানে মিলিত হয় সেটাকে বলা হয় পরিকেন্দ্র, ঠিক আছে? মাঝখানের কোণটা কি করে পাবে বলো? উপরের কোণটা ডবল, উপরের কোণটা ডবল, ঠিক আছে? রাইট? এই অবধি আজকে থিওরি, এবার প্র্যাকটিস।